50 ঊর্ধ্ব যে লোকটি দেখছেন উনি হচ্ছেন আব্দুল মোমেন খান। মা বাবা কেউ বেঁচে নেই, সাথে থাকে একমাত্র ছোট ভাই মাসুদ ও তার নতুন বিয়ে করা বউ। আব্দুল মোমেন খান চায়ের কাপ হাতে সোফায় বসে বসে ভাবছে, ঘরটা কেমন যেন আধমরা হয়ে শুকিয়ে মরছিল এতদিন। ছোট ভাই মাসুদের বউ নদী আসার পর থেকে বাড়িটা যেন প্রাণ ফিরে পেয়েছে। বছর 27-এর সুন্দরী মিশুকি মেয়েটি কত অল্প দিনেই বাড়িটাকে কেমন আপন করে ফেলেছে। কে বলে আজকালকার মেয়েরা নতুন জায়গায় গিয়ে নিজেকে খাপ খাওয়াতে পারে না? নদী তো দিব্যি সবকিছু একা হাতে সামলিয়ে নিচ্ছে। চায়ের কাপ হাতে নিয়ে ভাবতে থাকেন মোমিন সাহেব, সত্যি ছোট ভাই মাসুদ ভীষণ ভাগ্যবান। তা না হলে নদীর মতো ডানা কাটা পরিওকে পছন্দ করে ফেলে। তখন নদী এসে বলল, বড় ভাইয়া কি অত ভাবছেন, বলে চাটা তো এবার শরবত হয়ে যাবে। দুষ্ট মিষ্টি কণ্ঠ সাথে এক গুচ্ছ ফুলের সুবাসে ড্রয়িং রুমটা উজ্জীবিত হয়ে উঠল। পাল্টা হাসিতে সম্মতি জানালেন মোমিন সাহেব। নদীর চোখ দুটো অপূর্ব, নেশায় ভরা, একদম ছিমছাম শরীরের চঞ্চলতা চোখে পড়ার মতো, গায়ের রং দুধে আলতা বললে মোটেও ভুল হবে না। নিজেকে একটু সামলিয়ে মোমিন সাহেব বলল, মাসুদ ফিরবে কখন, কিছু বলেছে? গাল ভরা অভিমানে নদীর উত্তর, দূর, ওর কথা বলবেন না তো, বলেছিল কিছুদিনের ছুটি নেবে, তার তো কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। মোমিন খান বলল, তুমি একদম ভেবো না নদী, আজ বাড়ি ফিরুক গাধাটা, দেবো আচ্ছা করে, আমার একদম ভালো লাগছে না, সামনের সপ্তাহেতে তোমাদের হানিমুনের ব্যবস্থা করে দিচ্ছি। মাথা নিচু করে উত্তর দিল নদী। লজ্জায় লাল হয়ে গিয়েছে তার মিষ্টি মুখখানে। নদী বলল, ছি ছি ভাইজান, আমি কি তাই বললাম? মোমিন খান বলল, আমি জানি আমার ভাই ক্যারিয়ারের জন্য লড়তে গিয়ে নিজের দিকে দেখার এক মুহূর্ত সময় পায়নি, আমোদ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়েছে। নদী বলল, খুব ইচ্ছে ছিল আমরা তিনজনে একসাথে কোথাও কিছুদিনের জন্য ঘুরে আসব। মোমিন খান অবাক হয়ে গিয়েছিল মেয়েটির কথা শুনে। কতই বা সে চেনে সবাইকে, তা সত্ত্বেও কতটা আপন করে নিয়েছেন। এদিকে ছোট ভাই মাসুদ বর্তমানে একটি আইটি কোম্পানিতে চাকরি করে। সাত সকালে বেরিয়ে সন্ধ্যের বেশ কিছুটা পর বাড়ি ঢোকে। কখনো কখনো রাত হয়ে যায় ফিরতে। মোমিন খান কর্মস্থল অদূরে, প্রায় ছুটির কিছুটা আগে বেরিয়ে পড়েন আজকাল। চা, কফি আর একটু আধটু ঠান্ডা তামাশায় নদীর সাথে জমে যায় মোমিন সাহেবের সন্ধেটা। আজ মোমিন সাহেব কিচেনে ঢুকে পড়েন। কথা বলার ছলে পাকা গিন্নিদের আঙ্গিকে যখন নদী আঁচল ঘুরিয়ে কোমর বেঁধে নিত, তখন অজান্তেই চোখ চলে যেত তার ধবধবে নির্মেদ কোটি দেশে। বিন্দু বিন্দু ঘামে যেন উজ্জ্বল হয়ে উঠত কোমরখানি। চোখে চোখ পড়লে লজ্জায় পড়বে, তাই কোনো রকম কেটে পড়ল মোমিন সাহেব। নিজেকে সংযত করে ফিরে যেতেন ড্রয়িং রুমে। যেদিন প্রথম বাহার নদীকে এই বাড়িতে এনেছিল, তাকে দেখে যেন হারিয়ে গিয়েছিল মোমিন সাহেব। না জানি কেন মা বাবা হারানোর বেশ কিছু বছর পর নতুন করে নিজেকে তার একা মনে হয়েছিল। মোমিন খান সংসারের দায় দায়িত্ব, ভাইয়ের লেখাপড়ার খরচ খরচা সবকিছু একা হাতে সামলিয়ে নিয়েছেন। কেরানির টেবিলে বসে কলম পিষে হাসি মুখে নিজের ব্যক্তিগত চাহিদা লালিত্যের কথা কোনো দিনও সেভাবে মাথায় আনেননি। কিন্তু ইদানিং প্রতি রাতে বিছানায় ভীষণ গুমড়ে মরছেন যেন নিজের মধ্যে। কোনো একদিন বিকেলের পর চোখ ধাঁধিয়ে যাচ্ছিল মোমিন সাহেব। হঠাৎ নদী এসে বলল, একটু বেরোচ্ছি ভাইয়া, তাড়াতাড়ি ফিরে আসবো। টাইট ফিটিংস টি শার্ট আর সাথে 3 কোয়ার্টার্স জিন্সে যেন আগুন লাগাচ্ছিল নদী। কি আকর্ষণীয় লাগছে। মোমিন খান বলল, সে কি একা? কোথায় যাবে নদী? নদী একগাল হেসে বলে, এই কাছেই মার্কেট প্লেসে, তাড়াতাড়ি চলে আসবো, আপনার ভাই মাসুদ ওখানে ওয়েট করছে, দুজনে একসাথে ফিরবো। কথাগুলো যেন আহত করল মোমিনকে। তাহলে আজ বিকেল থেকে সন্ধ্যের জ্বালাময় নিঃসঙ্গতা, না জানি কখন ফিরবে মেয়েটি, সাথে তো মাসুদও থাকবে। কিছুতেই মনটাকে শান্ত করতে পারছিল না সে। খড় কুটুর মতো ভেসে যাচ্ছিল তার শূন্য মনখানে। বারবার নদীর মুখ, তার অঙ্গভঙ্গি মনে পড়ছিল তার। ঠিক বেঠিকের ঊর্ধ্বে উঠে নিজেকে ধরে রাখতে পারছিল না মোমিন খান। কি যেন ভাবতে ভাবতে নদীর রুমে গেল। নদীর খুলে রাখা কাপড়গুলো আলিঙ্গন করল মোমিন সাহেব। ঘ্রাণ নেয়ার চেষ্টা করছিল। হঠাৎ কলিং বেলের আওয়াজে ছন্দপতন ঘটল বোধ হয়। ধরপড়িয়ে কাপড়টি ছেড়ে ঠিক ঠিক করে দরজা খুলল। ঢুকে এলো মাসুদ আর নদী। মাসুদ বলল, ভাইয়া আজকে একসাথে খাওয়া দাওয়া করবো, অনেকদিন একসাথে ডিনার হয় না। আজকের স্পেশাল মেনু ফ্রাইড রাইস উইথ স্পেশাল চিকেন, সবশেষে তোমার ফেভারিট মিষ্টি গোলাপ জাম। মোমিন খান বলল, একসাথে খাওয়া হবে কিভাবে, যে চাকরি করিস বাড়ি ঘরে সময় দিতে পারিস না। মাসুদ বলল, কি করব ভাইয়া, কোম্পানির এতগুলো দায়িত্ব সেরে সংসারের সময় দেওয়া আর পেরে উঠতে পারছি না। ঠিক আছে ভাইয়া, আমি ফ্রেশ হয়ে নিই, খিদে লেগেছে। খাওয়া দাওয়ার পর মোমিন সাহেব বিছানায় শুয়ে আছে। ঘুম আসছিল না। নদীকে ভীষণ রকম মিস করছিল সে। কিছুক্ষণ গুম মেরে পড়ে রইল বিছানায়, কিন্তু কিছুতেই ঘুম এলো না। ঘরে যেন এভাবে দম বন্ধ হয়ে আসছিল তার। কিছুক্ষণ এপাশ ওপাশ করে ওয়াশরুমের উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে গেল। শব্দটা বাড়ছে আর কমছে। নদীর কণ্ঠে বিরক্তি প্রকাশ পেল।
মোমেন সাহেব ধরফরিয়ে ঘরে এসে চুপচাপ শুয়ে পড়ল। বারান্দায় মোমেন সাহেব সোফায় বসে আছে। খবরের কাগজে মুখ গুজে বসে আছে মোমেন সাহেব। মনে চাপা উত্তেজনা। কাল রাতের ব্যাপারটা ওরা সন্দেহ করে নিত। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে রাখলেন। উফ, আবার অস্বস্তি। লাইটারটি গেল কোথায়? মহা সমস্যা। রিনিঝিনি নূপুরের শব্দ। এগিয়ে আসছে শব্দটা। হঠাৎ মুখে থাকা সিগারেটটা কেউ একজন ধরিয়ে দিতেই মোমেন সাহেব ফিরে তাকাতেই মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে চোখে চোখ রাখল মেয়েটি ভাসুরের দিকে। কোনো এক অব্যক্ত অপরাধ বোধে কাঁপছিল মোমেন সাহেবের দৃষ্টি। এগিয়ে এলো নদী। বুকের ধুক পুকানি বেড়ে যাচ্ছিল ক্রমশ তার। কোনো মতে লাইটারটি দ্রুত হস্তগত করে বুক পকেটে রাখল নদীর হাত থেকে। নির্ঘাত বেখেয়ালের শেষ রাতে পকেট থেকে পড়ে গিয়েছিল। দলা পাকানো উত্তেজনা নতুন করে গ্রাস করলো আবার তাকে। নদীর মুখটা যেন গম্ভীর দেখাচ্ছে। নদী ফিরে যেতে গিয়ে আবার থমকে দাঁড়ায়। কি যেন ভেবে হঠাৎ ভাসুরের কাছে গিয়ে ঘাড় নিচু করল। তারপর বলল, মোমেন ভাইয়া, এবার বিয়েটা সেরেই ফেলুন। মাথা নিচু করে রইলেন সেদিনের মোমেন সাহেব। মিষ্টি নুপুরের রিনিঝিনি শব্দটা আবার শোনা যাচ্ছে। চোখ বুঝে রইলেন মোমেন সাহেব। শব্দটা ক্রমশ মৃদু হচ্ছে খোলা বারান্দায়। আরো মৃদু, মৃদু, আরো মৃদু। মোমেন সাহেব নিজের পশুত্বকে থামিয়ে ভাবলেন, নিঃসঙ্গ আর থাকা সম্ভব না। বিয়েটা এবার করতেই হবে। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।